দর্শক আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। আজকে আমরা কথা বলবো দেশের সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে। ধরুন, আপনি একজন সরকারি চাকরিজীবী অথবা একজন এমপিওভুক্ত শিক্ষক। গত ১১ বছর ধরে আপনি একই বেতন কাঠামোর মধ্যে বেঁচে আছেন। এই ১১ বছরে বাজারে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়েছে, কিন্তু আপনার বেতন কাঠামো বদলায়নি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, আপনার জন্য ঠিক কি বদলাচ্ছে, কবে থেকে বদলাচ্ছে এবং কতটা বদলাচ্ছে? আজকের ভিডিওতে আমি এই সবগুলো প্রশ্নের উত্তর দেব একেবারে সহজ ভাষায়, ধাপে ধাপে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে আমি বলবো এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা। নবম পে স্কেল জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে, পে স্কেল হল সরকারি কর্মচারীদের বেতনের একটি নির্দিষ্ট কাঠামো। প্রতিটি পদমর্যাদার জন্য একটি নির্দিষ্ট গ্রেড থাকে এবং সেই গ্রেড অনুযায়ী বেতন নির্ধারিত হয়। দেশে সবশেষ পূর্ণাঙ্গ পে স্কেল হয়েছিল ২০১৫ সালে। তারপর থেকে শুধু বছরে ৫% ইনক্রিমেন্ট যোগ হয়েছে, কিন্তু পুরো কাঠামো নতুন করে সাজানো হয়নি। এখন যেটা আসছে সেটাই হলো নবম জাতীয় পে স্কেল, মানে স্বাধীনতার পর থেকে গণনা করলে এটি নবমবারের মতো জাতীয় পর্যায়ে বেতন কাঠামো পুনর্গঠন। এটা তৈরি হলো কিভাবে? এই কাজের জন্য সরকার একটি বেতন কমিশন গঠন করেছিল। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই কমিশনের নেতৃত্বে ছিলেন এবং কমিশনে মোট ৩০ জন সদস্য ছিলেন। দীর্ঘদিন পর্যালোচনার পর এই কমিশন চলতি বছরের জানুয়ারি মাসে সরকারের কাছে তারই চূড়ান্ত সুপারিশ জমা দেয়। কমিশনের মূল সুপারিশ ছিল সরকারি কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানো হোক। এই সুপারিশের ভিত্তিতেই এখন সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কাজ করছে। এটা কবে থেকে কার্যকর হচ্ছে? চলতি অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে গত ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন কাঠামো কার্যকর হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা দরকার। কাঠামো কার্যকর হওয়া মানেই কিন্তু বাড়তি টাকা তাৎক্ষণিকভাবে ব্যাংক হিসাবে চলে আসা নয়। গেজেট প্রকাশ, প্রশাসনিক আদেশ জারি এবং সফটওয়্যারে হিসাব সমন্বয়ের মতো কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়েছে। তাই বাস্তবে বাড়তি বেতন হাতে পেতে আরও কিছুদিন সময় লাগতে পারে। আরেকটা বিষয় মাথায় রাখা দরকার, এই পুরো কাঠামো একবারে সম্পূর্ণভাবে কার্যকর হচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী ৩টি অর্থবছরে ৩টি ধাপে এটি বাস্তবায়িত হবে। প্রথম ধাপ শুরু হয়েছে এই বছর থেকে। সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা যাবে তৃতীয় ধাপে, যখন ২০২৮ সালে সব ভাতা পুরোপুরি কার্যকর হয়ে যাবে। বেতন ঠিক কতটা বাড়বে? এখানে কয়েকটা সংখ্যা মনে রাখা দরকার। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন হল ৮,২৫০ টাকা। কমিশনের সুপারিশ অনুযায়ী এটা বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর সর্বোচ্চ বেতন, যেটা এখন ৭৮,০০০ টাকা, সেটা বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। সাধারণভাবে সরকারি পর্যায়ে মূল বেতন প্রায় ৫০% বাড়ানোর পরিকল্পনা এখন চূড়ান্ত করার কাজ চলছে। তবে নিচের দিকের গ্রেডে, বিশেষ করে একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ১০০% পর্যন্ত বৃদ্ধির আলোচনাও চলছে। অর্থাৎ যারা কম বেতন পান তারা তুলনামূলক বেশি হারে সুবিধা পেতে পারেন। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, একজন দশম গ্রেডের কর্মচারী এখন মূল বেতন হিসেবে ১৬,০০০ টাকা পান এবং অন্যান্য ভাতা সহ মোট ২২,০০০ টাকা পান। নতুন কাঠামোতে তার মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকা হতে পারে এবং ভাতা সহ মোট বেতন গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৩০,০০০ টাকায়। এছাড়া বর্তমানের ২০টি গ্রেড কমিয়ে ১২টি ধাপে আনার একটি প্রস্তাবও বিবেচনায় আছে, যাতে গ্রেড ভিত্তিক বৈষম্য কমে আসে। পেনশনভোগীরা কি পাবেন? দেশে এখন প্রায় ৯ লাখ পেনশনভোগী আছেন। নতুন পে স্কেলের সঙ্গে সঙ্গে তাদের পেনশনও আনুপাতিক হারে বাড়বে। যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার কম, তাদের পেনশন প্রায় ১০০% পর্যন্ত বাড়তে পারে। ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে যাদের পেনশন, তাদের প্রায় ৭৫% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব আছে। আর ৪০,০০০ টাকার বেশি পেনশনভোগীদের জন্য প্রায় ৫৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এখানেও যাদের পেনশন কম, তাদের জন্য বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা বিশেষ চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশও করা হয়েছে। পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা নির্ধারণ করা এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার সুপারিশও কমিশনের প্রতিবেদনে রয়েছে। যারা বর্তমানে অবসরোত্তর ছুটিতে বা এলপিআরে আছেন, তারাও এই সুবিধার আওতায় থাকবেন বলে জানা গেছে। এমপিওভুক্ত শিক্ষকদের কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থা কী? শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে প্রায় ২৬,০৯৩টি এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে, যার মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান সবই আছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় ৪,৭৮,৮৯৮ জন। সুখবর হল, সরকারি ঘোষণা অনুযায়ী এই বিশাল সংখ্যক শিক্ষক কর্মচারীও নবম পে স্কেলের সুবিধার আওতায় থাকবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সূত্র নিশ্চিত করেছে যে সরকারি চাকরিজীবীদের মতোই তারাও এই সুবিধা পাবেন। তবে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, তাদের এই সুবিধা সরকারি কর্মচারীদের সঙ্গে একই সময়ে আসবে না। আগে সরকারি কর্মচারীদের জন্য নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হবে, তারপর পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এটি কার্যকর করা হবে। মাউশির অর্থ ও ক্রয় বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিজেই বলেছেন, এটাই স্বাভাবিক নিয়ম, কারণ অতীতেও সরকারি কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল কখনো একই সঙ্গে বাস্তবায়ন হয়নি। একটা ভালো খবর হল, বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে শিক্ষকদের জন্য পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথম ধাপে গত বছরের নভেম্বর মাস থেকে মূল বেতনের ৭.৫% হারে বাড়ি ভাড়া ভাতা কার্যকর হয়েছে। দ্বিতীয় ধাপে ১ জুলাই থেকে আরও ৭.৫% যোগ হয়ে মোট বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫% দাঁড়ানোর কথা, তবে সর্বনিম্ন ভাতা ২,০০০ টাকা রাখা হবে। সরকার এই খাতে প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যবহৃত হবে। সবাই কি সমানভাবে সুবিধা পাচ্ছেন? না, এখানেই একটা জটিলতা আছে। স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের অবস্থা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এর মধ্যে পড়ে বিভিন্ন বোর্ড, কর্পোরেশন, গবেষণা প্রতিষ্ঠান এবং কিছু বিশেষায়িত সরকারি সংস্থা। এদের কেউ সরাসরি সরকারি বেতন কাঠামো অনুসরণ করে, আবার কেউ নিজস্ব নিয়মে চলে। তাই তাদের ক্ষেত্রে আলাদা অনুমোদন এবং সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। এই মুহূর্তে তাদের জন্য সবচেয়ে সঠিক শব্দটা হল অপেক্ষা, কারণ তারা সরকারি ঘোষণা থেকে স্পষ্টভাবে বাদও পড়েননি, আবার নিশ্চিতভাবে অন্তর্ভুক্তও হননি। এত দেরি হচ্ছে কেন, এই প্রশ্নটা অনেকের মনেই আসে। মূল কারণ হল, এত বড় একটা কাঠামোগত পরিবর্তন বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের আনুষ্ঠানিকতা পার হতে হয়। গেজেট প্রকাশ করতে হয়, প্রশাসনিক আদেশ জারি করতে হয়, আর্থিক হিসাব সফটওয়্যারে সমন্বয় করতে হয়। এত বিশাল সংখ্যক কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষকের হিসাব একসঙ্গে সমন্বয় করা মোটেও সহজ কাজ নয়। এই জটিলতার কারণেই এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি যে ঠিক কবে থেকে সবার হাতে বাড়তি টাকা পৌঁছাবে। এখানে একটা প্রেক্ষাপট বলে রাখা ভালো। এই বছরের এপ্রিল মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত কর্মচারীদের একটা বড় অংশ দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করেছিলেন, যাতে সরকারের নীতি নির্ধারকদের নজর পড়ে। এই চাপের প্রেক্ষাপটেই বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করার একটা তাগিদ তৈরি হয়েছে। আমাদের এখন কি করা উচিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল ধৈর্য ধরে সরকারি প্রজ্ঞাপন এবং গেজেটের জন্য অপেক্ষা করা, কারণ এই ধরনের বড় নীতিগত সিদ্ধান্তে মাঝে মধ্যে পরিকল্পনায় ছোটখাটো পরিবর্তনও আসতে পারে। যেসব সংখ্যা বা শতাংশ আজ আমরা আলোচনা করলাম, সেগুলো মূলত কমিশনের সুপারিশ এবং সরকারি সূত্রের তথ্যের ভিত্তিতে। চূড়ান্ত গেজেট প্রকাশ হওয়ার পরেই আসল সংখ্যা নিশ্চিত হবে। তাই নিয়মিত নির্ভরযোগ্য সূত্র থেকে খবর যাচাই করতে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়মিত পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।